নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 11ই মার্চ 2025 মঙ্গলবার। আজ ভারতীয় শেয়ার বাজারে সেন্সেক্স নিফটি কিরকম পারফর্ম করলো এবং যে স্টকগুলো আজকে ইনভেস্টরদের র্যাডারে ছিল, যে স্টকগুলো আজকে অনেকটা উঠলো বা পড়লো, সেই স্টকগুলোর সম্বন্ধে একটু জেনে নিই। চলুন প্রথমেই শুরু করবো আমেরিকান মার্কেট নিয়ে। আমেরিকান মার্কেটে যে ইন্ডেক্স ডাউ জোন্স, সেটা দেখতে পাচ্ছেন কালকে প্রায় 2% পর্যন্ত পড়ে বন্ধ হয়েছে এবং ন্যাসড্যাক বন্ধ হয়েছিল কালকে প্রায় 4% পর্যন্ত পড়ে। এবং আমেরিকান যে কোম্পানি এলন মাস্কের টেসলা, সেটা কালকে প্রায় 15 থেকে 15.5% পর্যন্ত ক্র্যাশ করেছিল। তো সুতরাং একটা এক্সপেকটেশন তো ছিলই যে নিফটি ফিফটিও হয়তো গ্যাপ ডাউন হয়েই ওপেন হবে। সেরকম দেখতে পাচ্ছেন নিফটি ফিফটিও গ্যাপ ডাউন হয়েই ওপেন হয়েছিল। নিফটি আজকে ওপেন হয়েছিল 22,345.95, যা হোক দিনের শেষে অনেকটা রিকভার করে এবং পজিটিভে এসে 0.17% বেড়ে বা 37.60 পয়েন্ট বেড়ে 22,497.90 বন্ধ হয়েছে। এবং যদি বিএসসি সেন্সেক্স দেখেন, বিএসসি সেন্সেক্স প্রায় 0.017% পড়ে বা প্রায় 12 পয়েন্ট পড়ে 74,102.32 বন্ধ হয়েছে। এরপর চলুন দেখে নিই নিফটি ফিফটির কোন কোম্পানিগুলো আজকে বেশি বাড়লো। প্রথমেই দেখতে পাচ্ছেন ট্রেন্ড প্রায় 4% পর্যন্ত বেড়েছে, বিপিসিএল বেড়েছে 3% মতো, সান ফার্মা বেড়েছে প্রায় 3.25% এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড যে কোম্পানিটি প্রায় 2.5% পর্যন্ত বেড়েছে এবং আইসিআইসিআই ব্যাংক বেড়েছে প্রায় 2.5%-এর কাছাকাছি। এরপরে যে কোম্পানিগুলো সব থেকে বেশি পড়লো দেখতে পাচ্ছেন ইন্ডাসইন্ড ব্যাংক। ইন্ডাসইন্ড ব্যাংক আজকে প্রায় 27% পর্যন্ত পড়ে গেছে। ইন্ডাসইন্ড ব্যাংক নিয়ে পরে আলোচনা করছি কেন এত পড়লো। ইনফোসিস দেখতে পাচ্ছেন প্রায় 2% পর্যন্ত পড়েছে। বাজাজ ফিনসার্ভ পড়েছে প্রায় 2%। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা পড়েছে 1.5%-এর কাছাকাছি এবং পাওয়ার গ্রিড যে কোম্পানিটি প্রায় 1.35% পর্যন্ত পড়ে গেছে। এবার চলুন আজকের মার্কেটের কিছু গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে আলোচনা করি। প্রথমেই দেখতে পাচ্ছেন ইন্ডাসইন্ড ব্যাংক। ইন্ডাসইন্ড ব্যাংক আজকে প্রায় 27% পর্যন্ত ক্র্যাশ করেছে। যেহেতু কোম্পানিটি এফএনও সেগমেন্টে আছে, তাই কোম্পানিটিতে কোনো লোয়ার সার্কিট লাগেনি। ইন্ডাসইন্ড ব্যাংক শেয়ার ক্র্যাশ 25% as discrepancies in derivative portfolio could impact profits by raise 1,500 crore। অর্থাৎ কোম্পানির যে ডেরিভেটিভ পোর্টফোলিও, সেইখানে প্রায় 1500 কোটি টাকার মতো একটি গড়মিল দেখা গেছে, যা কোম্পানির যে টোটাল নেটওয়ার্থ তার প্রায় 2.35% মতো। কোম্পানির Q4 যে রেজাল্ট বেরোবে, সেইখানে এই ক্ষতি লক্ষ্য করা যাবে। সেই কারণের জন্যই ইনভেস্টররা আগে ভাগেই এই কোম্পানির শেয়ার বিক্রি করে দিচ্ছে। এরপরে ইন্ডাসইন্ড ব্যাংকের যে বর্তমান এমডি এবং সিইও সুমন্ত কাথপালিয়া, তিনি বলেছেন আরবিআই মে হ্যাভ কনসার্নস অ্যাবাউট মাই লিডারশিপ। অর্থাৎ তার লিডারশিপ নিয়ে আরবিআই প্রশ্ন তুলেছে এবং সেই কারণেই আরবিআই অ্যালাউস ইন্ডাসইন্ড ব্যাংক 1 year এক্সটেনশন ইনস্টেড অফ ইউজুয়াল 3। আর ইন্ডাসইন্ড ব্যাংকের যে বোর্ড মেম্বাররা, তারা এই সিইও সুমন্ত কাথপালিয়ার জন্য 3 বছরের জন্য এক্সটেনশন চেয়েছিল, কিন্তু আরবিআই সেটাকে কমিয়ে মাত্র 1 বছরের এক্সটেনশন দিয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে ব্রোকিং এজেন্সি আছে নুবামা, তাদের যে আগের দেওয়া টার্গেট 1115 থেকে কমিয়ে করেছে 750। এবং ইউবিএস যে ব্রোকিং এজেন্সি আছে, তারাও এই কোম্পানিটির যে টার্গেট আগে রেখেছিল 1070, সেখান থেকে এখন কমিয়ে করেছে 850। এই এতগুলো নেগেটিভ কারণের জন্য ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ারটা আজকে প্রায় 27% পর্যন্ত ক্র্যাশ করেছে। এরপরে যে কোম্পানিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সান ফার্মাকিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 3% পর্যন্ত বেড়েছে। সান ফার্মা টু অ্যাকোয়ার চেকপয়েন্ট থেরাপিউটিক্স ফর $355 million ইন ক্যাশ অ্যান্ড মাইলস্টোন পেমেন্ট। এই সান ফার্মা কোম্পানিটি আমেরিকান নাসডাকে লিস্টেড এই যে চেক পয়েন্ট থেরাপিউটিক্স কোম্পানিটিকে প্রায় $355 million কিনতে যাচ্ছে এবং প্রতিটা শেয়ার তারা প্রায় $4.1 কিনবে। এই কারণের জন্য সান ফার্মা স্টকটি আগে ভালো পারফর্ম করেছে। এরপরের যে কোম্পানিটি সেটি হচ্ছে 197 কমিউনিকেশন বা আমাদের পেটিএম এর যে পেরেন্ট কোম্পানি। দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 7%-এর উপর বেড়েছে। ব্রোকারেজ ফার্ম জেএম ফাইন্যান্সিয়াল হ্যাজ গিভেন বাই রেটিং টু দ্য পেটিএম স্টক। তার ব্রোকারেজ যে ফার্ম আছে জেএম ফাইন্যান্সিয়াল, তারা এই পেটিএম স্টকটিকে বাই রেটিং দিয়েছে এবং টার্গেট দিয়েছে 1250 টাকা, যা বর্তমান যে দাম চলছে তার থেকে 40% ওপরে। এই কারণের জন্য পেটিএম আজ বেড়েছে। এর পরের কোম্পানিটি হচ্ছে টাটা কমিউনিকেশন লিমিটেড। টাটা গ্রুপের এই কোম্পানিটি আজকের দিনে প্রায় 8 থেকে 8.5% পর্যন্ত বেড়েছে। টাটা কমিউনিকেশন শেয়ার আপ 9%। আইসিআইসিআই সিকিউরিটিজ ডাবল আপগ্রেড টু বাই। অর্থাৎ আইসিআইসিআই সিকিউরিটি এই কোম্পানিটিকে ডবল আপগ্রেড করেছে এবং বাই রেটিং দিয়েছে। এই বাই রেটিং দেওয়ার কারণে টাটা কমিউনিকেশন শেয়ারটি আজকে প্রায় 8 থেকে 8.5% পর্যন্ত বেড়েছে। এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে আর্কেড ডেভেলপার্স। আর্কেড ডেভেলপার্স আজকের দিনে 5 থেকে 5.5% পর্যন্ত বেড়েছে। আর্কেড ডেভেলপার্স শেয়ার গেইন 4% অ্যাজ প্রমোটার অ্যাকোয়ার্স 0.1 মিলিয়ন শেয়ার। অর্থাৎ কোম্পানির যে প্রমোটার আছে, তারা নিজেদের কোম্পানিতেই প্রায় 1 লক্ষ শেয়ার কিনেছে। আর একটা কোম্পানির প্রমোটার সেই কোম্পানির ব্যাপারে সব থেকে ভালো বোঝে, আর প্রমোটার শেয়ার কিনেছে বলেই ইনভেস্টরদের মধ্যে একটা কোম্পানিটির প্রতি ভরসা তৈরি হয়েছে। সেই কারণের জন্য শেয়ারটি আজকে প্রায় 4% পর্যন্ত বেড়েছে। এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে এসজিভিএন। এসজিভিএন ইঙ্ক প্যাক্ট উইথ ছত্তিশগড় গভর্নমেন্ট ফর রেজ 9,500 crore
হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। অর্থাৎ এসজেভিএন যে কোম্পানিটি আছে এরা ছত্তিশগড় গভর্নমেন্টের সঙ্গে 9,500 কোটি টাকার একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের চুক্তি করেছে, যার মাধ্যমে কোম্পানিটি কি করবে 1800 মেগাওয়াট পাম্প স্টোরেজ প্রজেক্ট তৈরি করবে, আর যা থেকে প্রায় 3,967 মিলিয়ন ইউনিট এনার্জি তৈরি হবে। আর এর ফলে এখানে দেখুন ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট বেনিফিট এক্সপেক্টেড ফর 5,000 পিপল ডিউরিং ইট ডেভেলপমেন্ট ফেজ। অর্থাৎ এই যে প্রজেক্টটি তৈরি হবে তার ডেভেলপমেন্ট ফেজের সময় প্রায় 5,000 লোক ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি কাজ পাবে। এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ভারত ইলেকট্রনিক্স বা বেল এই কোম্পানিটি আজকের দিনে প্রায় 2% মতো বেড়েছে। ভারত ইলেকট্রনিক্স শেয়ার রাইজেস 2% অন অ্যাডিশনাল অর্ডার্স ওর্থ রেজ 443 করোড়। অর্থাৎ বেল যে কোম্পানিটি আছে এটা ভারত সরকারের কাছ থেকে 843 কোটি টাকার একটি নতুন অর্ডার পেয়েছে। এই অর্ডারে তারা ভারত সরকারকে কি দেবে? RF সিকার্স দেবে, ভেসেলস দেবে, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দেবে, ইলেকট্রো অপটিক রিপেয়ার ফেসিলিটি দেবে, র্যাডার আপগ্রেডেশন করবে, স্পেয়ার পার্টস দেবে এবং বিভিন্ন ধরনের সার্ভিস দেবে। এরপরের যে কোম্পানিটি জেপি অ্যাসোসিয়েট বা জয়প্রকাশ অ্যাসোসিয়েট লিমিটেড, কোম্পানিটি আজকে লোয়ার সার্কিটে বন্ধ হয়েছে। কোম্পানিটিতে যে ইনসলভেন্সি কেস চলছে তাতে এনসিএলটি বা ন্যাশনাল কোম্পানি অফ ল ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে। এইখানে দেখুন বলেছে রেজলিউশন প্ল্যান্স টু অ্যাকোয়ার জয়প্রকাশ অ্যাসোসিয়েট থ্রু দ্য ইনসলভেন্সি প্রসেস শুড বি ইনভাইটেড ফর দ্য এন্টায়ার কোম্পানি। অর্থাৎ অন্য যে কোম্পানিটা এই কোম্পানি থেকে কিনতে আসবে তাদের কিন্তু এই পুরো কোম্পানিটি কেনার জন্যই অফার করতে হবে, অ্যান্ড নট বাই ডিভাইডিং ইটস ডিফারেন্ট বিজনেস ভার্টিক্যালস। আলাদা আলাদাভাবে তাদের বিজনেস তারা বিক্রি করতে পারবে না। আর শেষে এনসিএলটি এটাও বলেছে যে ইফ নো বিডস আর রিসিভড ফর জেএল অর্থাৎ জেপি অ্যাসোসিয়েট লিমিটেড দেন ইট মে কনসিডার সেলিং ইট ট্রান্চেস। অর্থাৎ যদি কোনো কোম্পানি এই কোম্পানিটিকে কিনতে না চায় তাহলে যে জয়প্রকাশ অ্যাসোসিয়েট লিমিটেড তাদের যে আলাদা আলাদা বিজনেস আছে সেগুলোকে আলাদা আলাদাভাবে বিক্রি করতে পারবে। এর পরের খবরটি দেখুন, মহারাষ্ট্র হাইকস ট্যাক্স অন সিএনজি ভেহিকেলস বাই 1%, অ্যাডিশনাল 6% ট্যাক্স অন সিলেক্ট ইভিস। অর্থাৎ মহারাষ্ট্র সরকার সিএনজি ভেহিকেলের উপর 1% কিন্তু ট্যাক্স লাগিয়েছে এবং আলাদা আলাদা কিছু স্পেসিফিক মডেলের উপর 6% পর্যন্ত ট্যাক্স লাগিয়েছে। এই কারণের জন্য দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানিটি আজকের দিনে প্রায় 1.5%-এর মতো পড়ে গেছে। অশোক লেল্যান্ড কোম্পানিটি পড়েছে প্রায় 3 থেকে 3.5% পর্যন্ত। দেখুন অশোক লেল্যান্ড কোম্পানিটি পড়ে যাওয়ার পেছনে আরেকটি কারণ আছে। অশোক লেল্যান্ড কোম্পানিটি হচ্ছে হিন্দুজা গ্রুপের কোম্পানি, আর যে ইন্ডাসইন্ড ব্যাংক আজকে 27% পর্যন্ত ক্র্যাশ করেছে সেটা ওই হিন্দুজা গ্রুপেরই কোম্পানি। তাই একই গ্রুপের কোম্পানি হওয়ায় তারও কিছুটা প্রভাব এই কোম্পানির উপরে পড়েছে। আর এই সিএনজির উপর 1% ট্যাক্স লাগানোর জন্য এই মহানগর গ্যাস লিমিটেডও দেখতে পাচ্ছেন আজকের দিনে শুরুতে অনেকটাই পড়েছিল, পরে যদিও রিকভার হয়ে পজিটিভে ক্লোজ হয়েছে। এরপরে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে আরো একটি খবর এসেছে, মহারাষ্ট্র বাজেট 2025 প্রপোজ থার্ড এয়ারপোর্ট ফর মুম্বাই। অর্থাৎ মহারাষ্ট্রে যে বাজেট ঘোষণা হয়েছে সেই মহারাষ্ট্র সরকার তাদের একটি তৃতীয় এয়ারপোর্টের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। আর এই এয়ারপোর্ট তৈরি করে দুটি কোম্পানি, একটি হচ্ছে জিএমআর এয়ারপোর্ট, দেখতে পাচ্ছেন আজকের দিনে সেই কোম্পানিটি প্রায় 3% পর্যন্ত বেড়েছে। আরেকটি যে কোম্পানি সেটি হচ্ছে আদানি এন্টারপ্রাইজ। আদানি এন্টারপ্রাইজ সেই একই কারণে আজকে প্রায় 1% পর্যন্ত বেড়েছে। এরপরে আদানি গ্রুপের জন্য কিছু ভালো খবর আছে। দেখতে পাচ্ছেন ফিচ রিমুভস আদানি এনার্জি ফ্রম রেটিং ওয়াচ। অর্থাৎ ফিচ এই আদানি এনার্জি কোম্পানিটিকে যে তাদের ওয়াচ লিস্টে রেখেছিল মানে খারাপ খবরের কারণে, সেটা থেকে তারা বার করেছে। ফার্স্ট আপগ্রেড সিন্স ইউএস রো। অর্থাৎ ইউএস এর যে লয়াররা আদানির বিরুদ্ধে কেস করেছিল তারপর থেকে ফিচ এই প্রথম আদানি এনার্জি কোম্পানিটিকে আপগ্রেড করেছে। আগে কোম্পানির যে রেটিং ছিল সেটা হচ্ছে ওয়াচ নেগেটিভ, এখন সেইটাই রেটিং হচ্ছে নেগেটিভ আউটলুক। অর্থাৎ এখনো যে কোম্পানিটির রেটিং সেটা নেগেটিভই আছে, তবে আগেরটার থেকে একটু উন্নত হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা ওয়েলকামস ইনভেস্টমেন্ট অপরচুনিটিস ফ্রম আদানি সেজ অফিসিয়াল। অর্থাৎ শ্রীলঙ্কার যে সরকার তারাও আদানিকে তাদের দেশে ওয়েলকাম জানিয়েছে যাতে আদানি তাদের দেশে গিয়ে বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারে। এরপরে যে বিদেশি ব্র্যান্ড কোম্পানিটি আছে পেপসিকো টু ডাবল ইন্ডিয়াস রেভিনিউ ইন 5 ইয়ার্স, ইনভেস্ট ইন ক্যাপাসিটি বিল্ডিং ইন কি মার্কেট। অর্থাৎ পেপসিকো যে কোম্পানিটি আছে সেটি ইন্ডিয়ায় তাদের রেভিনিউ 5 বছরে ডবল করতে চলেছে। তবে পেপসিকো যে কোম্পানিটি এটা আমেরিকান মার্কেট নাসডাকে লিস্টেড আছে। সুতরাং আপনি যদি ইন্ডিয়ান মার্কেটে এই পেপসিকোর ব্র্যান্ডকে কিনতে চান তাহলে আপনি বরুণ বেভারেজকে কিনতে পারেন। বরুণ বেভারেজ কি করে দেখুন, এদের যে ব্র্যান্ডস এরা পেপসিকো ফ্র্যাঞ্চাইজিস ব্র্যান্ডের আন্ডারে, এটা পেপসি, ট্রপিকানা, স্লাইস, 7 আপ, স্টিং, কুরকুরে, অ্যাকুয়াফিনা, লিপটন, ডোরিটোস, মিরান্ডা, ফ্রিটোলে এই ব্র্যান্ডগুলো তৈরি করে, সেইগুলোকে প্যাকেটিং করে এবং সেইগুলোকে ডিস্ট্রিবিউট করে। এই ভিবিএল এর যে রেভিনিউ ব্রেকআপ যদি দেখেন, মাউন্টেন ডিউ থেকে কোম্পানির রেভিনিউ আসে 47% মতো, পেপসি থেকে কোম্পানির রেভিনিউ আসে 22%, মিরিন্ডা থেকে আসে 17% এবং 7 আপ থেকে আসে 10%। আর কোম্পানির যে নিজস্ব কিছু ব্র্যান্ড আছে সেইখান থেকে আসে মাত্র 4%। এরপরের যে কোম্পানি সেটি হচ্ছে হিতাচি এনার্জি ইন্ডিয়া লিমিটেড। হিতাচি এনার্জি ইন্ডিয়া লিমিটেড দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 4% পর্যন্ত পড়েছে। কি কারণে পড়েছে দেখুন, হিতাচি এনার্জি ডিপস 4% অ্যাজ ইট লঞ্চেস কিউআইপি অ্যাট ফ্লোর প্রাইস অফ 12,112 টাকা 50 পয়সা।
অর্থাৎ হিতাচি এনার্জি কোম্পানিটি যে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্টের মাধ্যমে তাদের শেয়ার বিক্রি করতে চলেছে, তার যে ফ্লোর প্রাইস সেটা রেখেছে 12,112 টাকা 50 পয়সা। কোম্পানিটি গতকাল বন্ধ হয়েছিল 12,715 টাকা 35 পয়সায়। সেইখান থেকে যে কিউআইপির প্রাইস 12,112.50 পয়সা, এটাকে যদি হিসেব করেন এটা দাঁড়াবে প্রায় 4.7%। এই কিউআইপি রেখেছিল 12,112.50, আর সেই কারণের জন্য কোম্পানিটি প্রায় তার কাছাকাছি এসেই বন্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন প্রায় 50-60 পয়েন্ট মতো এদিক ওদিকে বন্ধ হয়েছে। এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে এমআরএল ফাইন্যান্স লিমিটেড। শেয়ারটি দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 5% পর্যন্ত বেড়েছে। এমআরএল ফাইন্যান্স লিমিটেড পার্টনার্স উইথ মাল্টিকেয়ার সার্ভিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। অর্থাৎ এমআরএল যে কোম্পানিটি, এটা মাল্টিকেয়ার সার্ভিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে। এই মাল্টিকেয়ার সার্ভিস লিমিটেড কোম্পানিটি কি করে, এরা এমপ্লয়মেন্ট হায়ারিং করে, পেরোল প্রসেসিং করে এবং বিভিন্ন যে এমপ্লয়ি বেনিফিট সেইগুলোকে দেখাশোনা করে। এরপরের যে খবর হচ্ছে সেবি এবং ইউপিআই লাইক ডিম্যাট অ্যাকাউন্ট নিয়ে। দেখতে পাচ্ছেন সেবি বোর্ড মিট ইউপিআই লাইক ডিম্যাট প্রোটেকশন। অর্থাৎ সেবি তাদের যে বোর্ড মিটিং সেখানে ইউপিআই এর মতো ডিম্যাট অ্যাকাউন্টেও একটা প্রোটেকশনের মতো প্ল্যান আনতে চলেছে। দেখুন, দ্য মার্কেট রেগুলেটর হ্যাড proposed to put a UPI like one device one SIM authentication system in place on February 18। অর্থাৎ মার্কেট রেগুলেটর যে সেবি আছে তারা একটা ইউপিআই লাইক অথেন্টিকেশন সিস্টেম আনতে চলেছে ট্রেডিং অ্যাকাউন্টেও, যেটা ফেব্রুয়ারি 18 থেকে চালু হতে পারে। এবার কিভাবে হবে দেখুন, জাস্ট অ্যাজ এ ইউপিআই পেমেন্ট অ্যাপ্লিকেশন that recognize the SIM card, bank details and the mobile device while carrying out a transaction। অর্থাৎ কোনো একটা ইউপিআই ট্রানজাকশন করার সময় সেই ইউপিআই অ্যাপ যেমন আপনার সিম কার্ড, আপনার ব্যাংক ডিটেলস এবং মোবাইল নাম্বারটা বুঝতে পারে, দ্য ট্রেডিং সিস্টেম উইল অলসো বি এবল টু রেকগনাইজ সাচ ডিটেলস। অর্থাৎ সেই ট্রেডিং সিস্টেমও আপনার সমস্ত ডিটেলস বুঝতে পারবে। এরপরে মার্কেটে এই আইপিওর করার মধ্যে একটি ভালো খবর হচ্ছে এনএসডিএল টু লঞ্চ রেজ 3,000 crore আইপিও অ্যামিড মার্কেট স্লো ডাউন। অর্থাৎ এনএসডিএল এই মার্কেটের খারাপ সময়ের মধ্যেও তাদের 3,000 কোটি টাকার আইপিও নিয়ে আসতে চলেছে এবং একটা এক্সপেকটেশন আছে যে অ্যাজ আর্লি অ্যাজ নেক্সট মান্থ, অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে এই এনএসডিএল এর আইপিও বাজারে আসতে পারে। এরপরে আমাদের দেখে নিই ইন্ডিয়ান রুপি। ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্ছেন 87 থেকে 88-র মধ্যেই ঘোরাঘুরি করছে। এই সময় চলছে 87.19। তো যে ইন্ডিয়ান রুপি পড়ছে তার মধ্যেও কিন্তু রিয়েল এস্টেট কোম্পানিগুলোর জন্য একটা ভালো খবর এসেছে। অল ইন আইএনআর ইজ মেকিং ইন্ডিয়ান রিয়েল এস্টেট অ্যান অ্যাট্রাকটিভ ইনভেস্টমেন্ট ফর এনআরআই। অর্থাৎ এই রুপির পড়ে যাওয়ার কারণে বিদেশি যে ইনভেস্টররা আছে তারা এখন ইন্ডিয়া রিয়েল এস্টেটে বা লাক্সারি যে প্রপার্টি আছে সেখানে তাদের ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে। কি কারণে বাড়াচ্ছে চলুন একটু দেখে নিই হিসেব করে। ধরুন আগে একটা প্রপার্টির দাম ছিল 1 লাখ টাকা, সেখানে যখন ডলারের মূল্য ছিল 80 টাকা, তখন সেই বিদেশি ইনভেস্টরদের কত পেমেন্ট করতে হতো, $1250। আর সেখানে এখন সেই প্রপার্টির মূল্য কিন্তু 1 লাখ টাকাই আছে। এখন ডলারের এগেনস্টে যে রুপির মূল্য 87, এখন কত পেমেন্ট করতে হচ্ছে দেখুন, এখন পেমেন্ট করতে হচ্ছে $1149 কাছাকাছি। আগে ছিল 1250, সেখানে এখন প্রায় 1150-এর কাছাকাছি। অর্থাৎ একটা 1 লাখ টাকার প্রপার্টি কিনতে গেলেই তাদের $100 মতো খরচা বেশি যাচ্ছে। সেই কারণের জন্য যে বিদেশি ইনভেস্টররা আছে তারা এখন ভারতের প্রপার্টিতে বেশি করে ইনভেস্ট করছে। আর এই রিয়েল এস্টেট সেক্টরে যদি দেখতে চান আপনি ডিএলএফ, ম্যাক্রোটেক ডেভেলপার্স, গোদরেজ প্রপার্টিজ, ওবেরয় রিয়েলিটি, প্রেস্টিজ গ্রুপ, ফোনিক্স মিল, ব্রিগেড এন্টারপ্রাইজ, শোভা গ্রুপ এবং রেমন্ড এই কোম্পানিগুলোকে ফলো করতে পারেন। এই খবরের কারণেই দেখতে পাচ্ছেন আজকের দিনে ডিএলএফ এই দিল্লি বেসড যে রিয়েল এস্টেট কোম্পানিটি আজকে প্রায় 4% পর্যন্ত বেড়েছে। গোদরেজ প্রপার্টি বেড়েছে প্রায় 4%-এর কাছাকাছি। ম্যাক্রোটেক ডেভেলপার্স বেড়েছে 5%-এর কাছাকাছি এবং ওবেরয় রিয়েলিটি এও প্রায় 3.5%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে দেখুন মর্গান স্ট্যানলির একটা রিপোর্ট বেরিয়েছে, সেন্সেক্স ক্যান হিট 1,05,000 বাই ডিসেম্বর 2025, রিসেশন এ রিস্ক। অর্থাৎ মর্গান স্ট্যানলির মতে যদি ভালো সিনারিও হয় তাহলে ডিসেম্বর 2025-এর মধ্যে সেন্সেক্স 1,05,000 হিট করতে পারে। তবে একটাই রিস্ক আছে, সেটা হচ্ছে রিসেশন। যদি রিসেশন এসে যায় তাহলে ডিসেম্বর 2025-এর মধ্যে সেন্সেক্স 1,05,000 ছুতে পারবেন। বলেছে দেখুন, সেন্সেক্স টু হিট 1,05,000 মার্ক বাই ডিসেম্বর 2025 অ্যাট দেয়ার বুল কেস সিনারিও। অর্থাৎ মার্কেট যদি খুব ভালো করে তাহলেই সেন্সেক্স 1,05,000 ছুঁতে পারবে। তারপর বলেছে সেন্সেক্স অ্যাট 93,000 levels by December 2025, up around 25% from the current levels as their base case। অর্থাৎ যদি মাঝারি পারফর্ম করে তাহলে সেন্সেক্স 93,000 লেভেল ছুঁতে পারে। আর যদি খুব খারাপ কেস চলে, ইন এ বিয়ার কেস সিনারিও, সেন্সেক্স ক্যান হিট 17,000 লেভেল। অর্থাৎ খুব যদি মার্কেট খারাপ করে তাহলে 70,000 পর্যন্ত ছুঁতে পারে। তাদের যে টার্গেট, এখানে টার্গেটের এস্টিমেট দিয়েছে দেখুন 1,05,000, অর্থাৎ বর্তমান লেভেল থেকে 41% উপরে, এবং যে বেস কেসে দিয়েছে 93,000, এটা 25%-এর উপরে। আর এইখানে যে হিসাবটা করেছে একটু ভুল করেছে দেখুন 70,000, এটা 5% পর্যন্ত নিচে হবে। এরপরে ভারতীয় শেয়ার মার্কেটের জন্য আরো ভালো খবর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ইনভেস্টর আই ফ্রেশ ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়ান ইকুইটি। অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের যে ইনভেস্টররা আছে তারা ভারতীয় শেয়ার মার্কেটে নতুন করে ইনভেস্টমেন্টের সুযোগ খুঁজছে। তারা বলেছে দেখুন সে ম্যাকুয়ারি, অর্থাৎ ম্যাকুয়ারি যে
ব্রোকার আছে তারা এই রিপোর্ট প্রকাশ করেছে। এইখানে কি বলেছে দেখুন, নিফটি ডাউন অ্যাবাউট 15% ফ্রম দ্য পিক লেভেল ইন সেপ্টেম্বর 2024। ইনভেস্টর আর লুকিং টু ডিপ্লয় মানি ইনটু ইন্ডিয়ান মার্কেট। তো নিফটি যেহেতু টপ লেভেল থেকে প্রায় 15% পর্যন্ত নিচে পড়ে আছে, তাই ইউরোপিয়ান ইউনিয়নের ইনভেস্টররা ভারতীয় শেয়ার মার্কেটে তাদের টাকা ইনভেস্ট করতে চাইছে। তবে তারা এটাও বলেছে, ওয়াইল মোস্ট অফ দেম ডিড নট ওয়ান্ট টু গো টু দ্য ওভারওয়েট পজিশন, অর্থাৎ তারা খুব বেশি কেনাকাটা কিন্তু করতে চাইছে না। এরপরে চলুন দেখে নিই এই ওয়াইল কি বলছে। WTI ক্রুড দেখতে পাচ্ছেন 70-এর নিচে চলছে 66.49-এ, এবং ব্রেন্ট ক্রুডও প্রায় 69.78-এ ঘোরাঘুরি করছে। গতকালের যদি রিপোর্ট দেখেন, গতকালে ডিআইআই প্রায় 263 কোটি টাকার মাল কিনেছিল, সেখানে এফআইআই বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা প্রায় 485 কোটি টাকার মাল বিক্রি করেছে। দেখতেই পাচ্ছেন এফআইআই এর বিক্রি কিন্তু দিন দিন কমছে। যদি গোল্ড দেখেন, সোনার দাম চলছে এখন ইন্ডিয়ান রুপি হিসাবে 10 গ্রামের দাম চলছে 88,455 টাকা, আর এক একটি বিটকয়েনের এখন দাম চলছে 81,611.69 ইউএসডি ডলার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই ভিডিওতে যে সমস্ত স্টক বা শেয়ার নিয়ে আলোচনা করলাম, সেগুলো সম্পূর্ণভাবে ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বলা হয়েছে, কোনো বাই এবং সেল রেকমেন্ডেশন কিন্তু নয়। আমি সেবি রেজিস্টার নই, তাই কোনো শেয়ারে কোনো রকম বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার ডিসিশন নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবে। আর এই রকম শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।